ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সায়ন্তনী। আর ঘুরতে আমি বরাবর ভালোবাসি। আর এই ঘোরার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আমি নিয়ে এসেছি আমার প্রথম ব্লগ, ডেস্টিনেশন আননোন উইথ সায়ন্তনী, যেটা আপনারা দেখতে পাবেন ওয়েস্টলিনের ইউটিউব চ্যানেলে। তাই আর দেরি করবে না, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। ছোটবেলা থেকেই আমি মহাদেবের খুব ভক্ত, তাই আমার প্রথম ব্লগটা সোমনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন দিয়েই শুরু করলাম। আর এই সোমনাথ দর্শনে আমার সঙ্গী ছিল আমার মা। সোমনাথে যাওয়ার প্ল্যানটা আমি একটু অন্যরকম করেছিলাম। কলকাতা এয়ারপোর্ট থেকে ভায়া দিল্লি রাজকোট ফ্লাইট নিয়ে আমরা পৌঁছে গেছিলাম রাজকোটে, এবং ওখান থেকে বাই কার আমরা পৌঁছেছিলাম জুনাগড়, এবং ওখানে 1-2 দিন থেকে আমরা পৌঁছেছিলাম সোমনাথ। তো এই পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করে নেব আমার ব্লগে। প্ল্যান মতো প্রথম দিন কলকাতা থেকে দিল্লি ভায়া ফ্লাইট নিয়ে পৌঁছে গেলাম রাজকোট। যাতায়াতের সম্পূর্ণ ব্যবস্থাপনায় ছিল ক্লিয়ার ট্রিপ। প্রথম দিন রাজকোট এয়ারপোর্টে নামার পর আমাদের হোটেল থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল, এবং সেই গাড়িটা করে সুন্দর একটা জার্নি করে 2.5 ঘন্টায় সিনেমা দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম ফার্ন লিও জুনাগড় রিসর্টে। আর ওখানে আমাদের জন্য অপেক্ষা করছিল একটা অন্য সারপ্রাইজ। গুজরাতি স্টাইলে খুব সুন্দর ওয়ার্ম ওয়েলকাম পেলাম ফার্ন জুনাগড় রিসর্ট থেকে। দারুণ টেস্টি একটা ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের সুইট রুমে, যেখানে 2টো বড় বড় রুম, একটা বিশাল সুন্দর বাথরুম এবং একটা খুব সুন্দর বারান্দা, যেখান থেকে সবুজ পাহাড় দেখতে পাওয়া যায়। পাহাড়ের মাঝখানে অবস্থিত এই রিসর্টটি, এই সিনিক বিউটি ভীষণই আকর্ষণীয়। এরপর রুমে কিছুটা রেস্ট নিয়ে আমি আর মা চলে গেলাম পুল সাইডে, যেখানে আমাদের জন্য ফার্ন লিও জুনাগড় থেকে আয়োজন করা হয়েছিল একটা স্পেশাল ডিনার। অকেশনটাও যদিও ছিল স্পেশাল, আমার জন্মদিন। আমরা গেছিলাম জুনাগড়ে নভেম্বরের ফার্স্ট উইকে। এই সময় ওয়েদারটা বেশ সুদিং ছিল এবং খুব সুন্দর লাগছিল। পুল সাইডটা সাজানো হয়েছিল খুব সুন্দরভাবে।
দ্বিতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর মা ফ্রেশ হয়ে পৌঁছে গেলাম রিসর্টের রেস্টুরেন্টে, যেখানে আয়োজন করা হয়েছিল এলাহি এক ব্রেকফাস্টের। আড্ডা দিতে দিতে আমি আর মা ব্রেকফাস্ট সেরে নিলাম। ব্রেকফাস্ট ছিল খুবই হেলদি এবং স্বাস্থ্যকর। ফান লিউ জুনাগড় হোটেলের আইটিনারি ফলো করে এরপর আমরা চলে গেলাম মাতা আম্বাজি টেম্পল দর্শনে। মাতা আম্বাজি টেম্পল পাহাড়ের চটিতে অবস্থিত, তাই জন্য তাতে যাওয়ার দুটোই পথ। এক হলো 5000 সিঁড়ি ভেঙে ওঠা, আর দ্বিতীয়টি হলো রোপওয়ের মাধ্যমে পাহাড়ের চটিতে পৌঁছে যাওয়া। আমরা রোপওয়ের পথটি বেছে নিলাম। রোপওয়েতে করে মাকে নিয়ে দারুণ সব সিনিক বিউটি এনজয় করতে করতে আমরা পৌঁছে গেলাম পাহাড়ের চটিতে মাতা আম্বাজি টেম্পলে। জুনাগড়ের গব্বর হিলের উপর অবস্থিত মাতা আম্বাজি টেম্পল হল ভারতবর্ষের 51খানা শক্তিপীঠের মধ্যে অন্যতম শক্তিপীঠ। সবাই মনে করেন এখানে মাতা খুবই জাগ্রত। পুরো মন্দিরে খালি পায়ে ঘুরতে হয়। মাতা আম্বাজি টেম্পল পাহাড়ের শিখরে অবস্থিত বলে এখানকার ওয়েদার বেশ ঠান্ডা ঠান্ডা এবং তার সাথে কুয়াশাচ্ছন্ন। মায়ের সাথে মাতার দর্শন করে পুজো দিয়ে বেশ অনেকগুলো ফটো তুললাম। তবে হ্যাঁ, মন্দিরের ভেতরে ফটো তোলা নিষিদ্ধ। পাহাড়ের একদম টপে এই মন্দির হওয়ার জন্য ওখান থেকে পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। দর্শন করে নামার সময় হলো এক বিপত্তি। ওয়েদার খারাপ থাকার জন্য রোপওয়ে বন্ধ হয়ে গেছিল। অগত্যা আমাদেরকে সিঁড়ির পথই বেছে নিতে হলো। প্রথমে সিঁড়ি দিয়ে নামতে বেশ মজাই লাগছিল। নামার পথে ছোট ছোট প্রচুর শিব মন্দির দেখলাম। হ্যাঁ, বলতে ভুলেই গেছিলাম, এই পাহাড়টি যেমন মাতা আম্বাজি টেম্পলের জন্য বিখ্যাত, তেমনি এখানে অবস্থিত জৈন টেম্পলের দর্শনেও প্রচুর দর্শনার্থী আসেন। রোপওয়েতে ওঠার সময় আমরা এর টপ ভিউ দেখেছিলাম। এখনও দেখতে দেখতে আমরা সিঁড়ি থেকে নামতে শুরু করলাম। নামতে নামতে 2000 সিঁড়ি নামার পর আমরা পৌঁছে গেলাম জৈন টেম্পলের কাছে। জৈন টেম্পলটি অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর তার কারুকার্য। জৈন টেম্পলটা ক্রস করে একটু নামতেই ফোরকাস্ট অনুযায়ী শুরু হয়ে গেল বৃষ্টি। প্রথমে ধীর গতিতে, তারপর মুষলধারায়। পাহাড়ের বৃষ্টি দেখতে সত্যি খুব সুন্দর লাগে, কিন্তু তা ভয়াবহ হতে পারে, এবার সেটা বুঝলাম। বৃষ্টি থেকে বাঁচার জন্য মা আর আমি একটি চায়ের দোকানে আশ্রয় নিলাম। যে রাস্তা দিয়ে এতক্ষণ আমরা হেঁটে নামছিলাম, সেই রাস্তা দেখলে মনে হবে একটা ছোটখাটো নদী বয়ে যাচ্ছে। 1.5 ঘন্টা ধরে বৃষ্টি চলার পর যখন বৃষ্টি থামলো, তখন আমরা আবার সিঁড়ি ধরে নামতে শুরু করলাম। 1.5 ঘন্টা সিঁড়ি ভাঙার পর আমরা সমতলে পৌঁছলাম। আমি সমস্ত পর্যটকদের সাজেশন দেব, যারা মাতা আম্বাজি টেম্পল দর্শনে যাবেন তারা প্লিজ ফোরকাস্ট জেনে তারপরে যাবেন, কারণ 5000 সিঁড়ি নামাটা ততটাই কঠিন যতটা 5000 সিঁড়ি ওঠা। কারণ সেদিন ফিরে আমরা এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম এবং পায়ে এতটাই ব্যথা ছিল যে স্পা নিয়ে ঘুমোতে চলে গেলাম। তৃতীয় দিন আমরা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম যে আমরা সকালবেলা উঠে স্নান করে রেডি হয়ে পরিষ্কার জামাকাপড় পরে চলে যাব সোমনাথ মন্দির দর্শনে। হোটেল থেকে গাড়ি প্রোভাইড করা হয়েছিল আমাদের, এবং 1.5 ঘন্টার জার্নির পরে আমরা প্রথম পৌঁছলাম ত্রিবেণী সঙ্গমে। সকাল সারা রাত বৃষ্টি হলেও আজকে কিন্তু একদম জলজলে দিন ছিল, খুব সুন্দর রোদ উঠেছিল এবং ত্রিবেণী সঙ্গমটা দেখতে অপূর্ব সুন্দর লাগছিল। গুজরাটের ত্রিবেণী সঙ্গম বিখ্যাত পুণ্য স্নানের জন্য। এখানের জল দর্শনার্থীরা মনে করেন খুবই পবিত্র। হিরণ, কপিলা এবং সরস্বতী নদী এখানে আরব সাগরে মিশেছে।
ত্রিবেণী সঙ্গম দর্শনের পর সূর্য মন্দির দর্শন করে আমরা চলে গেলাম পঞ্চ পাণ্ডবের অজ্ঞাতবাস থাকাকালীন গুহার দর্শনে। এরপর মাকে নিয়ে চলে গেলাম লক্ষ্মীনারায়ণ মন্দির দর্শন করতে। ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা পৌঁছলাম সোমনাথ মন্দিরে। ভারতবর্ষের 12টি শিবের জ্যোতির্লিঙ্গের মধ্যে সোমনাথ মন্দির অন্যতম। আরব সাগরের পাড়ে বিশাল জায়গা নিয়ে এই মন্দির অবস্থিত, তাই এখানে দর্শনার্থীদের ভিড়ও তেমনি। তবে সোমনাথ মন্দিরের নিরাপত্তা বেশ কড়াকড়ি। এরপর আমি আর মা ব্যাগ, জুতো, মোবাইল, পার্স সবকিছু জমা করে কড়া নিরাপত্তার মাধ্যমে পৌঁছলাম মন্দিরের অভ্যন্তরে। মহাদেবের জ্যোতির্লিঙ্গ দর্শন করে খুব সুন্দরভাবে পুজো দিয়ে প্রসাদ কালেক্ট করে আমরা বেরোলাম মন্দির থেকে। সোমনাথের মেন মন্দির দর্শনের পর আমরা চলে গেলাম ওল্ড সোমনাথ মন্দির দর্শনে। এরপর ভেজ লাঞ্চ সেরে আমরা চলে গেলাম বানগঙ্গা দর্শনে। বানগঙ্গা হলো সোমনাথ মন্দির থেকে একটু দূরে অবস্থিত আরব সাগরের তটবর্তী একটি জায়গা। বানগঙ্গার বিশেষত্ব হলো সমুদ্রের মধ্যে থেকে এখানে দুটি শিবলিঙ্গ উঠে এসেছে। জোয়ারের সময় যা সমুদ্রে মগ্ন হয়ে যায় এবং জোয়ার চলে গেলে ভাটার সময় যা দৃশ্যমান হয়। বারগঙ্গা দর্শন করে সোজা হোটেলে ফিরেছিলাম আমরা, কারণ লাস্ট 2 দিন ধরে আমরা ভীষণ ক্লান্ত, ভীষণ ব্যথা করছিল পা। তাই আজকে ভাবলাম হোটেলেই একটু রিল্যাক্স করব। বিকেলবেলা রেস্টুরেন্টে আয়োজন করা হয়েছিল হাই টি, প্রচুর রকমের চাট ছিল তাতে এবং মকটেলস। এই দারুণ দারুণ ডিশগুলো খুব এনজয় করে আমাদের ভীষণ ঘুম পেয়ে গিয়েছিল, তাই আমরা বিশ্রাম নিতে হোটেলের রুমে চলে গিয়েছিলাম। চতুর্থ দিন আমি সকাল সকাল উঠে গিয়েছিলাম সানরাইজ দেখার জন্য। সানরাইজ দেখে আমরা একটা বিরাট এলাহি ব্রেকফাস্ট করেছিলাম আমাদের ব্যালকনিতে। লাস্ট 3 দিন ধরে আমাদের প্রচুর জার্নি হয়েছে, হাঁটাহাঁটি হয়েছে, ক্লান্তি হয়েছে, তাই আজকে ভাবলাম পুরো দিনটা হোটেলেই এনজয় করব। ব্রেকফাস্ট করে হালকা একটু জিম করে সোজা চলে গেলাম সুইমিং পুলে। সুইমিং পুলটা ছিল অসাধারণ। কিছুক্ষণ রিল্যাক্স করে তারপর চলে গেলাম স্পা করতে। একটা ফুল বডি ম্যাসাজ অ্যান্ড স্পা নেবার পর অনেকটা বেটার ফিল করছিলাম। এরপর জাকুজিতে একটু ওয়াটার থেরাপি ম্যাসাজ নিয়ে চলে গেলাম সানাবাতে। বেশ রিল্যাক্সিং কাটলো আজকের দিনটা। একটু রেস্ট নিয়ে বিকেলবেলা সানসেটের সময় চলে গেলাম মাহাবাত মকবরা দেখতে। সানসেটের সময় মাহাবাত মকবরা আলাদাই স্বর্গীয় লাগছিল। মা আর আমি ওখানে ভীষণ সুন্দর কিছু সময় কাটিয়ে হোটেলে ফিরলাম। ফার্নলিও জুনাগড়ে আজকে আমাদের শেষ রাত।
তাই সেটাকে আর একটু ইন্টারেস্টিং করতে আমি আর মা আজকে হোটেল রুমেই ডিনার করলাম এবং তারপর বারান্দায় বসে সিনিক বিউটি দেখতে দেখতে অনেক আড্ডা মারলাম। ডে 5 মানে ফেরত আসার দিন সকালবেলা পুল সাইডে একটা ব্রেকফাস্ট করলাম এবং তারপর কিছু ফটো তুলে রেডি হয়ে গেলাম এয়ারপোর্টে যাওয়ার জন্য। এগেইন দিল্লি ভায়া ফ্লাইট নিয়ে বিকেলে ফিরলাম কলকাতাতে। মা আর আমার এই জার্নিটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। কেমন লাগলো আমার এই ট্রাভেল ব্লগ আপনাদের? প্লিজ আপনাদের মতামত শেয়ার করুন, কমেন্ট লাইক দিয়ে বোঝান আপনাদের পছন্দ অপছন্দ। আবার দেখা হবে পরের ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লটস অফ লাভ।